সকাল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিৎ। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষণফল, এই পাঠের থেকে শিক্ষার্থীরা কি কি শিখতে পারে? এই পাঠ শেষে শিক্ষার্থীরা তড়িৎ প্রবাহ ব্যাখ্যা করতে পারবে, ইলেকট্রনের তাড়ন বেগ ব্যাখ্যা করতে পারবে, রোধ ও রোধের সূত্রসমূহ ব্যাখ্যা করতে পারবে এবং আপেক্ষিক রোধের উষ্ণতা গুণাঙ্ক ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা দেখব তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ। কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যেই পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ বলতে মূলত বোঝানো হয় ইলেকট্রনের প্রবাহ। আমরা জানি যে পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলো যখন চলাচল করে পরিবাহকের ভেতর দিয়ে, তখন আমরা এটাকে তড়িৎ প্রবাহ বলে থাকি। তড়িৎ প্রবাহকে সাধারণত I দ্বারা প্রকাশ করা হয়। কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি ডিটি সময়ে ডিকিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ I সমান লেখা যায় ডিকিউ ডিভাইডেড বাই টি ডিটি। বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এখন প্রশ্ন হতে পারে, অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাকে আমরা বলতে পারি 1 অ্যাম্পিয়ার। ইলেকট্রনের তাড়ন বেগ। কোনো পরিবাহকের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো যে গড় বেগে প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, তাকে আমরা বলছি ওই ইলেকট্রনগুলোর তাড়ন বেগ। অর্থাৎ যে গড় বেগে ইলেকট্রনগুলো তাড়িত হয়, অর্থাৎ পরিবাহকের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে ছুটে যায়, তাকেই আমরা বলছি ইলেকট্রনের তাড়ন বেগ। আমরা জানি সকল পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে। এবার এই মুক্ত ইলেকট্রনগুলো যখন চলাচল করে, তখন ওই পরিবাহকের অণুপরমাণুর সাথে ধাক্কা লাগে এবং এক একটা ইলেকট্রনের বেগ হয় এক এক ধরনের। সেক্ষেত্রে এদের যে ইলেকট্রনগুলোর যে গড় বেগ, তাকেই আমরা বলছি তাড়ন বেগ। আমরা এবার তাড়ন বেগের রাশিমালা দেখব। আমরা ধরে নিচ্ছি যে একটা পরিবাহক, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে A এবং পরিবাহকের একটা অংশ ধরে নিয়েছি যার দৈর্ঘ্য L পর্যন্ত। তাহলে এই অংশে আমরা যদি পরিবাহকটির বিবেচিত অংশের আয়তন হচ্ছে L ইন্টু A পরিবাহকে, তাহলে এই অংশে আমরা ধরে নিচ্ছি যদি n সংখ্যক মুক্ত ইলেকট্রন আছে, তাহলে মোট মুক্ত ইলেকট্রনের সংখ্যা হবে n L A। মুক্ত ইলেকট্রনে তাহলে মোট আধান সমান আমরা জানি কিউ সমান NE, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের চার্জ, অর্থাৎ কিউ সমান NLAE। আবার যদি সমস্ত মুক্ত ইলেকট্রনের যদি পরিবাহকের L দৈর্ঘ্য অতিক্রম করতে t সেকেন্ড সময় লাগে, তাহলে t সমান L ডিভাইডেড বাই V, অর্থাৎ S ইকুয়াল টু VT সেই সূত্র থেকে। সুতরাং পরিবাহকের মধ্য দিয়ে চার্জ প্রবাহের হার অর্থাৎ তড়িৎ প্রবাহ, আমরা জানি চার্জ প্রবাহের হারকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ, অর্থাৎ I সমান হচ্ছে dq বা dt, বা I সমান লেখা যায় q ডিভাইডেড বাই t। এখানে আমরা q এর মান বসিয়ে দিয়ে q সমান NLAE ডিভাইডেড বাই t সমান L ডিভাইডেড বাই V, এখান থেকে তাহলে আমরা পাচ্ছি I ইকুয়াল টু NAVE বা V সমান I ডিভাইডেড বাই NAE। এখানে আমরা যেহেতু তাড়ন বেগ অর্থাৎ ভেলোসিটি, তাহলে এটাই হচ্ছে আমাদের তাড়ন বেগের রাশিমালা। এরপর আমরা দেখছি রোধ হচ্ছে পরিবাহকের একটা নিজস্ব ধর্ম। যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, তাকে আমরা বলছি রোধ হয় কেন? কারণ হচ্ছে আমরা জানি যে পরিবাহকের ভেতরে আমরা যে পদার্থই নিই, তার ভেতরে অসংখ্য অণুপরমাণু আছে। আর এর ভিতর দিয়ে যখন ইলেকট্রন চলাচল করে, তখন ইলেকট্রনগুলো ওই অণুপরমাণুর সাথে ধাক্কা খায়, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়। এই যে বাধা, এটাই হচ্ছে তার রোধ।
নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর বিভব পার্থক্য ও বিদ্যুৎ প্রবাহের যে অনুপাত, এটা একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় পরিবাহীর রোধ। রোধকে সাধারণত স্মল আর বা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, তবে ক্যাপিটাল আর দ্বারাই সাধারণত রোধকে প্রকাশ করা হয় এবং স্মল আর দ্বারা ওই পরিবাহীর অভ্যন্তরীণ রোধকে প্রকাশ করা হয়। আমরা চিত্রে কয়েকটি রোধের ছবি দেখতে পাচ্ছি। এইখানে যে আমরা রোধগুলো দেখতে পাচ্ছি, এগুলোর এক একটা রোধের মান এক এক রকম হবে। রোধের একক হচ্ছে ওহম। 1 ওহম কাকে বলে? 1 ওহম মানে ওহম বলতে কি বোঝানো হয়? কোনো পরিবাহ যদি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর ভেতরে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট এবং এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাকে আমরা বলি 1 ওহম। ওহমের সূত্রের বর্ণনা ও ব্যাখ্যা। ওহমের সূত্রে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা এখানে দেখতে পাচ্ছি ওহমের সূত্রে অবশ্যই মনে রাখতে হবে, ওহমের সূত্রে আমাদের স্থির তাপমাত্রায় করতে হবে। স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে, আমাদের তড়িৎ তত বেশি প্রবাহিত হবে। মনে করি এখানে এবি একটা পরিবাহী, যার এ প্রান্তের বিভব এবং বি প্রান্তের বিভব ভি যথাক্রমে ভি এ এবং ভি বি। যদি এখানে ভি এর বিভব বেশি হয়, তাহলে বিভব পার্থক্য ভি সমান হবে ভি এ মাইনাস ভি বি। আর যদি এখানে এই পরিবাহীর ভেতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওহমের সূত্রানুসারে আমরা লিখতে পারি আই সমানুপাতিক ভি, অর্থাৎ তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। বা লেখা যায় আই ইকুয়াল টু জি বি। এখানে একটা সমানুপাতিক ধ্রুবক এনে সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়া হয়েছে। এখানে জি হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় পরিবাহকের পরিবাহিতা। এই জি হলো রোধের বিপরীত রাশি, অর্থাৎ জি ইকুয়াল টু 1/r। তাহলে জি এর মানটা যদি আমরা সমীকরণে বসাই, তাহলে লিখতে পারি আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, বা ভি ইকুয়াল টু আই আর। এখানে আর একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকেই বলা হচ্ছে পরিবাহীর রোধ। তাহলে আমরা ওহমের সূত্র থেকে পরিবাহকের রোধ পেলাম। এবার রোধের সূত্র। রোধ সাধারণত তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই রোধের এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে রোধের 3টা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, দ্বিতীয় সূত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র এবং তৃতীয় সূত্র হচ্ছে উপাদানের সূত্র। আমরা এবার এই সূত্রগুলো দেখি। এইবার আমরা দেখব রোধের প্রথম সূত্র, অর্থাৎ দৈর্ঘ্যের সূত্র। যদি স্থির তাপমাত্রায় পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকে এবং একই উপাদানের তৈরি পরিবাহক হয়, তাহলে পরিবাহকের রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে। আমরা দুইটা চিত্রে দেখতে পাচ্ছি, প্রথম এবং দ্বিতীয় দুইটা পরিবাহক, প্রথমটির দৈর্ঘ্য L1 এবং দ্বিতীয়টির দৈর্ঘ্য L2। এদের যে রোধ R1 এবং R2 দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পরিবাহক, তার দৈর্ঘ্য কম, অর্থাৎ তার রোধ কি হবে? কম হবে, এবং দ্বিতীয়টির দৈর্ঘ্য যেহেতু বেশি, তাহলে তার রোধ বেশি হবে। সেক্ষেত্রে আমাদের R1-এর থেকে R2টা বড় হবে। এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এদের একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকতে হবে এবং এদের একই উপাদানের তৈরি পরিবাহক হতে হবে। তাহলে আমরা বলতে পারি খাটো তার অপেক্ষা লম্বা তারের রোধ বেশি। দ্বিতীয় সূত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। এক্ষেত্রে আর ব্যস্তানুপাতিক এ, অর্থাৎ কোনো পরিবাহকের যদি তাপমাত্রা স্থির থাকে, একই উপাদানের তৈরি পরিবাহক হয় এবং এদের দৈর্ঘ্য স্থির থাকে, তাহলে পরিবাহকের রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যার ক্ষেত্রফল বেশি তার রোধ কম হবে এবং যার ক্ষেত্রফল কম তার রোধ বেশি হবে।
আমরা এক্ষেত্রে দুটো ছবিতে দেখতে পাচ্ছি প্রথমটির ক্ষেত্রফলের তুলনায় দ্বিতীয়টির ক্ষেত্রফল বেশি। এই দুইটা পরিবাহকই একই উপাদানের তৈরি এবং এদের দুইটা পরিবাহকেরই দৈর্ঘ্য একই। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, R1 ইজ গ্রেটার দ্যান R2, কারণ প্রথমটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হলে রোধ বেশি হবে। তাহলে আমাদের মোটা তার অপেক্ষা চিকন তারের রোধ বেশি হবে। তৃতীয় সূত্র, উপাদানের সূত্র। এই ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা উপাদানের তৈরি পদার্থের রোধ ভিন্ন হবে। এক একটা উপাদানের বস্তুর বা পদার্থের রোধ বা পরিবাহকের রোধ হবে ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রতিটি পদার্থের রোধ ভিন্ন। আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। আমরা প্রথম সূত্র অনুসারে দেখলাম রোধের R সমানুপাতিক L, অর্থাৎ পরিবাহকের রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক, এবং R সমানুপাতিক 1/A, অর্থাৎ পরিবাহকের রোধ এর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আমরা যদি দুইটা সূত্রকে মিলিয়ে লিখতে পারি R সমানুপাতিক L/A, বা R একটা সমানুপাতিক ধ্রুবক আনলাম রো L/A। এখানে রো একটা সমানুপাতিক ধ্রুবক, এর মান পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলা হয়। যদি L = 1 এবং A যদি 1 হয়, তাহলে আমরা লিখতে পারি R রো। অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহকের যে রোধ বা একক বাহু বিশিষ্ট কোনো ঘনকের যে রোধ, তাকে ওই তাপমাত্রায় ওই পরিবাহকের উপাদানের আপেক্ষিক রোধ বা রোধকত্ব বা রোধাঙ্ক বলা হয়। একে সাধারণত রো দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক রোধের এককটা তাহলে কি হবে? আপেক্ষিক রোধের একক হবে ওহম মিটার। পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক বা আপেক্ষিক রোধের বিপরীত যে মান, তাকে বলা হয় পরিবাহিতাঙ্ক বা পরিবাহকত্ব। একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লেখা যায় সিগমা = 1/ρ, অর্থাৎ একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য একক হলে ওই পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাকে ওই পরিবাহকের পরিবাহকত্ব বা পরিবাহতাঙ্ক বলা হয়। এর একক হচ্ছে সিমেন্স পার মিটার অথবা পার ওহম পার মিটারও লেখা যায়। রোধের উপর তাপমাত্রার প্রভাব। আমরা বলতে পারি পরিবাহী তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে এর রোধ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ পরিবাহকের ভেতর যে অণুপরমাণুগুলো আছে, এই অণুপরমাণুগুলো তাপমাত্রার ফলে এদের ভেতরে আমরা জানি কি, যদি কোনো পদার্থে তাপ দেওয়া হয়, তাহলে এর অণুপরমাণুগুলোর ভেতরে ছোটাছুটি বা স্পন্দনটা বেড়ে যায়। তো পরিবাহী সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে এই তাপমাত্রা প্রয়োগ করার ফলে এদের অণুপরমাণুর ভেতর ছোটাছুটিটা বেড়ে যায়, এবং যখন ইলেকট্রনের ভেতর দিয়ে চলাচল করে, তখন এদের সাথে আরও বেশি ধাক্কা লাগে। এর ফলে রোধটা বৃদ্ধি পায়। রোধের উষ্ণতা গুণাঙ্ক। 0°C তাপমাত্রায় একক রোধের কোনো পরিবাহকের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে, তাকে ওই পরিবাহকের উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। রোধের উষ্ণতা গুণাঙ্ককে সাধারণত আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফা = R⁻ - R⁻ R⁻θ এখানে R⁻ কি, R⁻ কি এবং আমাদের থিটাটা কি? R⁻ হচ্ছে θ°C তাপমাত্রায় রোধ, R⁻ হচ্ছে 0°C তাপমাত্রায় রোধ, এবং আলফা সমান আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক বা রোধের উষ্ণতা সহগ। রোধের উষ্ণতা গুণাঙ্কের একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। এবার তোমাদের জন্য একটা কাজ। 25°C তাপমাত্রায় একটি টাংস্টান তারের রোধ 65 ওহম হলে 200°C তাপমাত্রায় এর রোধ কত? টাংস্টান তারের রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে 4.5 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। আমাদের সূত্র অনুসারে আলফা = R⁻ - R⁻θ এই ক্ষেত্রে আমাদের 0°C তাপমাত্রার কিন্তু
রোধের মানটা দেওয়া নাই। এই ক্ষেত্রে আমাদের আলফার মান দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মান দেওয়া আছে এবং তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। এক্ষেত্রে আমরা প্রথম অংশ দিয়ে R0 অর্থাৎ R0 মান অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মানটা বের করে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধের মানটা বের করতে পারবো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।